মাইক্রোফোন অন আছে? লাইভ চালু হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছো। তো তোমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছো, তোমরা সবাই দ্রুত রেসপন্স করবা। আশা করি তোমরা সবাই, আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী রাত 10টায় আমাদের ক্লাস নেওয়ার কথা ছিল, তোমাদের সাজেশন দেওয়ার কথা ছিল। আমি আসলে অনেক ব্যস্ত থাকার জন্য তোমাদেরকে মানে সময়টা একটু লেট হয়ে যায়, বুঝছো? দিতে অনেক ক্লাস থাকে এবং আমি অনেক ক্লান্ত এবং ব্যস্ত থাকি, যার জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। ঠিক আছে? সো তোমরা সবাই যে একটু কমেন্ট করে জানাবো যে আমাকে তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, দেখা যাচ্ছে কিনা, এবং সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে কিনা একটু জানাও। এবং তোমাদের বন্ধু বান্ধবী, ফ্রেন্ড সার্কেল যে যেখানে আছে সবাইকে আজকের লাইভে যুক্ত করো, কারণ আজকে আমরা স্পেশাল একটা সাজেশন দিতে যাচ্ছি, যেটা যে তোমাদের সবারই উপকারে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে? যেহেতু এই সাবজেক্টটা সবারই আছে, সো তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে ইনশাল্লাহ। তোমরা সবাই লাইভটা একটু শেয়ার করবা। ঠিক আছে? তোমরা একটু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা মেসেঞ্জার গ্রুপে, ভাইবার গ্রুপে, যে কোনো গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে তোমরা একটু লাইভটা শেয়ার করো। আমি একটু তোমাদের কিছু কমেন্ট পড়বো, কমেন্ট পড়ার পরে তোমাদের শুরু করব। আজকে ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং ইতিহাস চতুর্থ পত্র এবং হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র, এই 4th পার্ট আজকে সবগুলা সাবজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং সবগুলো সাবজেক্টের সাজেশন দিব। তোমরা একটু কমেন্ট করে জানাও কার কার আগামীকালকে পরীক্ষা রয়েছে। ডিগ্রি দ্বিতীয় বর্ষের আগামীকালকে যাদের পরীক্ষা রয়েছে, তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা ইনশাআল্লাহ। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা উপকৃত হবা ইনশাআল্লাহ। ঠিক আছে? তো সবাই লাইভটা একটু শেয়ার করো এবং সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও। ঠিক আছে? এবং তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আছো, রয়েছো, তোমাদের জন্য আমাদের একটা অফিসিয়াল গ্রুপ রয়েছে। এই গ্রুপে তোমরা সবাই জয়েন করো। আমি গ্রুপের লিঙ্কটা তোমাদের ফার্স্ট কমেন্টে দিচ্ছি। তোমরা সবাই এই ফার্স্ট কমেন্টে তোমরা সবাই যুক্ত হবে। ঠিক আছে? আর আরেকটা বিষয় আমাদের যে অফিসিয়াল গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে তোমরা একটু লাইভটা একটু শেয়ার করো। ঠিক আছে? লাইভটা শেয়ার করো যাতে করে সবাই আমাদের ক্লাসটা দেখতে পারে, সবাই এখান থেকে কম বেশি উপকৃত হয়। ঠিক আছে? সো এই জন্য তোমরা সবাই অবশ্যই লাইভটা কী করবা, তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে একটু শেয়ার করে দেবে। ঠিক আছে? যাতে করে তারাও আমাদের ক্লাস থেকে উপকৃত হয়। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের সাথে অনেক ভাই বোন যুক্ত হয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা যুক্ত হচ্ছ। তোমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, এবং আশা করি তোমাদের পরীক্ষাও ভালো হচ্ছে, কারণ আজকেও আমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষে ইসলামিক স্টাডিজ সাজেশন 100% কমন ছিল। এবং আমি এই পর্যন্ত যতগুলো সাবজেক্টের সাজেশন দিয়েছি, আলহামদুলিল্লাহ প্রত্যেকটা পরীক্ষাই তোমাদের ভালো হচ্ছে এবং প্রত্যেকটা পরীক্ষাই 100% পর্যন্ত কমন থাকতেছে। এটা মানে শুকরিয়া জানাই আল্লাহ পাকের দরবারে। সো তোমরা এবার ভালো একটা কমন পাচ্ছ। ঠিক আছে? আচ্ছা, আমি একটা গ্রুপের লিঙ্ক দিছি। আচ্ছা, এত দেরি করে সাজেশন দিলে পড়বো কখন? আমি তো এর আগেও এটা সাজেশন দিয়েছি, ক্লাস নিয়েছি, তাই না? তো এখন যে তোমাদের সবার ফাইনাল সাজেশন হিসেবে যেগুলো দেই, এগুলো তোমরা প্রতিদিন ক্লাস করো, আসো, ক্লাসে উপস্থিত থাকো। সো এই জন্য আমার দেয়া। তো যাই হোক, আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, কষ্ট করে তোমরা এই গ্রুপে তোমরা জয়েন করো। তোমাদের ফ্রেন্ড সার্কেল সবাইকে তোমরা যুক্ত করে নাও, যাতে করে সবাই আমাদের এই ক্লাসটা দেখে উপকৃত হয়। এবং আরেকটা বিষয় যে তোমরা সেকেন্ড ইয়ারে কিন্তু এবার পরীক্ষার পরেও থার্ড ইয়ারেও কিন্তু আমাদের এই এতে কিন্তু উপকৃত হবে। ঠিক আছে? আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এটা সেকেন্ড ইয়ারের তোমাদের অফিসিয়াল গ্রুপ, এবং এই গ্রুপের আমি পিন পোস্টে দিয়ে দিয়েছি গ্রুপটা। তোমরা সবাই এই গ্রুপে জয়েন করবো। ঠিক আছে? সবাই এই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন করবা, এবং এই গ্রুপে তোমরা সবাই যুক্ত হবা। ঠিক আছে? এই গ্রুপে যুক্ত হলে তোমাদের অফিসিয়াল আপডেট, এবং থার্ড ইয়ারেও যে তোমাদের আমরা পড়াবো, থার্ড ইয়ারেও তোমরা কিন্তু এই গ্রুপ থেকে উপকার পাবা।
আর যে গ্রুপের লিঙ্কটা দিয়েছি সেই গ্রুপে তোমরা একটু আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে, সবাই উপকৃত হয়। ঠিক আছে, তো সবাই যেন এই ক্লাস থেকে উপকৃত হয় এবং সবাই দেখতে পারে, সবার উপকারে আসবে। সো তোমরা সবাই এই লাইভটা শেয়ার করে দাও। ঠিক আছে, যেহেতু আমরা ফ্রিতে ক্লাস নিচ্ছি। আর তোমরা আমাদের পেজে যারা নতুন সদস্য তারা অবশ্যই পেজটা ফলো দিবা। ঠিক আছে, যারা আমাদের পেজে নতুন সদস্য যারা, ঠিক আছে, পেজটা ফলো দিয়ে রাখবা। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইসরাক রহমান হিসাব বিজ্ঞান 4th পত্র দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে, সবাইকে ধন্যবাদ। ইতিহাস, হিসাব বিজ্ঞান, ইসলামের ইতিহাস, কার কোন সাবজেক্টটা আছে একটু কমেন্ট করে দেখি। আগামীকালকে কার কোন সাবজেক্টের পরীক্ষা আছে একটু কমেন্ট করি। ইসলামের ইতিহাস কার কার আছে, ইতিহাস কার কার আছে। আর আমরা সবাই হচ্ছে একটু লাইক বাটনে হিট করে দিই, সবাই হচ্ছে একটু কষ্ট করে লাইক বাটন হিট করি, যাতে করে সবাই হচ্ছে একটু লাইক বাটন হিট করো, যাতে করে ক্লাসটা সবাই দেখতে পারে। ঠিক আছে, যাতে করে সবাই ক্লাসটা দেখতে পারে, সবাই এই ক্লাসের উপকার বা উপকৃত হয়, বেনিফিট পায়। তোমরা সবাই ক্লাসটা একটু শেয়ার করে দাও। আমার প্রচুর আজকে মানে কয়েকদিন যাবৎ ঘুম হচ্ছে না, মাথা ব্যথা করতেছে, প্রচুর মাথা ব্যথা, যার জন্য। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি। তোমরা একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখো। তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা ক্লাসটা দেখে উপকৃত হবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি ইতিহাস 4th পত্র সাজেশন দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইতিহাস 4th পত্রের 4th পার্টের সাজেশন দিচ্ছি আজকে। ইতিহাস 4th পত্রের সাজেশন দিচ্ছি, তোমরা সবাই দেখো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দিওয়ানি লাভ করে? 1 নম্বর প্রশ্ন। এটা প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা এই প্রশ্নটা অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। এই প্রশ্নটা অবশ্যই কি করবা? গুরুত্ব দিয়ে পড়বা। 1 নম্বর যে প্রশ্নটা দিচ্ছি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে? এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসনের প্রবর্তককে? লর্ড ক্লাইভ। কখন দ্বৈত শাসনের অবসান ঘটে? এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কখন দ্বৈত শাসনের অবসান ঘটে? দ্বৈত শাসনের প্রবর্তককে? এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বৈত শাসনের প্রবর্তককে? এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? এরপর দেখো আমরা সতীদাহ প্রথা কত সালে সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয়? সতীদাহ প্রথা এটা হচ্ছে 1829 সালে। এরপর দেখো 76-এর মনন্তর কত সালে হয়? 1176 সালে। বুঝতে পারছো? 1776 সালের মনন্তর। এরপরে খিলাফত আন্দোলন কে শুরু করেন? এটা হচ্ছে মহাত্মা গান্ধী। অসহযোগ কখন রদ করা? 1911 সালে। 1911 সালে। এরপর দেখো এখান থেকে একটা প্রশ্ন করতে পারো, দেওয়ানি কি? দেওয়ানি হলো রাজস্ব আদায়ের অধিকার এবং রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভ করা। বুঝতে পারছো? এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী কয়েকটা প্রশ্ন দেখতেছি তোমাদেরকে দেখাই। লর্ড কর্নওয়ালিস কে ছিলেন এবং চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। তাহলে লর্ড কর্নওয়ালিস কে ছিলেন? তিনি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক অথবা সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল ছিলেন। এরপরে লর্ড বেন্টিকের আমলে সতীদাহ প্রথা রহিত হয়। লর্ড বেন্টিকের আমলে সতীদাহ প্রথা রহিত করা হয়। এরপর দেখো এখান থেকে 44 নম্বর প্রশ্ন, ফকির মজনু শাহ কে ছিলেন? ফকির মজনু শাহ কে ছিলেন? ফকির মজনু ছিলেন সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা। এরপর দেখো বঙ্গভঙ্গ কখন হয়? এটা হচ্ছে 1905 সালে। বুঝতে পারছো? বঙ্গভঙ্গ কখনো 1905 সালে। লখনৌ চুক্তি কি? 1916 সালের ভারতীয় কংগ্রেসের মধ্যে যে চুক্তি হয় সেটাকে লখনৌ চুক্তি বলে। খিলাফত শব্দের অর্থ হচ্ছে কি? প্রতিনিধিত্ব করা। খিলাফত শব্দের অর্থ হচ্ছে কি? প্রতিনিধিত্ব করা। এরপরে দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাধি দেওয়া হয়? ইয়াঙ্গনে। এরপরে আমরা দেখি নেই সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড
ডালহৌসি ছিলেন এবং তিনি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি সত্যনীতি বিলোপ প্রবর্তন করেন। বুঝতে পারছো? লর্ড ডালহৌসি সত্যনীতি বিলোপ প্রবর্তন করেন। এই প্রশ্নগুলো আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপরে আমরা দেখে নিই আরো কোনো প্রশ্ন আছে কিনা এই পাশে। আচ্ছা, দেখো অসহযোগ আন্দোলনের নেতা ছিলেন মহাত্মা গান্ধী। এরপর দেখো আমরা লাহোর প্রস্তাব কত সালে উত্থাপন করা হয়? 1940 সালে 23শে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়। এরপরে মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধানকে? স্যার স্ট্যাটফোর্ড ক্রিপস মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান। এরপর দেখো কোন আইনের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হয়? 1947 সালের আইনের মাধ্যমে। বুঝতে পারছো? এবং মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধানকে? স্যার স্ট্যাটফোর্ড ক্রিপস। এই প্রশ্নগুলো ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ। তো আমি প্রথম থেকে তোমাদেরকে আরও একবার দেখাই। প্রথম থেকে যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা আরও একবার দেখে নাও। যাদের ইতিহাস তৃতীয় পত্রের সাজেশন আছে তোমরা ক বিভাগের আরও কিছু প্রশ্ন তোমাদেরকে দিই। আমি এই প্রশ্নগুলো তোমরা একটু কষ্ট করে নোট করে নাও। কষ্ট করে এই প্রশ্নগুলো একটু নোট করো। প্রশ্নগুলো একটু নোট করো, ঠিক আছে? দেখো ইতিহাস চতুর্থ পত্রের সাজেশনের মধ্যে আমরা যে প্রশ্নগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। দেখো 11 নম্বর প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। খিলাফত আন্দোলনের নেতা হচ্ছে মাওলানা মুহাম্মদ আলী। আচ্ছা, তারপরে ভারত কত সালে স্বাধীনতা লাভ করে? 1947 সালের 15 আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। এদিক থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেউলিয়া লাভ করে? 1765 সালে ইস্ট ইন্ডিয়া দেউলিয়া লাভ করে। এরপর দেখো এখান থেকে প্রশ্ন হচ্ছে কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাজা রামমোহন রায়। কলকাতা হিন্দু কলেজের প্রতিষ্ঠাতা রাজা রামমোহন রায়। এখানে প্রশ্ন দিচ্ছি সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয়? এটা হচ্ছে 1829 সালে। এরপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কে প্রতিষ্ঠাতা করেন? এটা হচ্ছে অ্যালন অক্টোভিয়ার। সেটা পড়ার দরকার নাই। অসহযোগ কখন রদ হয়? 1911 সালে। খেলাফত আন্দোলন শুরু করেন মহাত্মা গান্ধী। এরপর দেখেন দিয়েছি 76-এর মনন্তর বাংলা কত সালে সংগঠিত হয়? এটা হচ্ছে 1770 আর 1176 সনে। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন দিয়েছি দ্বৈত শাসনের প্রবর্তককে? দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছে লর্ড ক্লাইভ। দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছে লর্ড ক্লাইভ। দ্বৈত শাসনটা কি আর দেওয়ানি বলতে কি বোঝায়? দেওয়ানি হলো রাজস্ব আদায়ের অধিকার এবং রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভ করা। আর আমরা একটা গত পরীক্ষায় দেখেছি, আমরা আমাদের প্রথম যে পাতা থাকে সেই প্রথম পাতা থেকে অনেকগুলো ক বিভাগের প্রশ্ন কমন আসে, যার জন্য প্রথম পাতায় অনেকগুলো প্রশ্নকে আমি গুরুত্ব দিলাম। এরপর দেখো চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক। এরপর দেখো লর্ড কর্নওয়ালিস কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস কে ছিলেন? এই প্রশ্নটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লর্ড কর্নওয়ালিস কে ছিলেন? এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো আলিগড় আন্দোলন কে শুরু করেন? স্যার সৈয়দ আহমদ আলিগড় আন্দোলন শুরু করেন। এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কখন প্রতিষ্ঠা হয়? 1885 সালে। বুঝতে পারছো? এরপরে দেখো এখানে সতীদাহ প্রথা রহিত হয় কোন গভর্নর জেনারেল আমলে? লর্ড বেন্টিং। বুঝতে পারছো? এরপর দেখো লর্ড ডালহৌসি কোন নীতি প্রবর্তন করেন? সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। এবং সত্যবিলোপ নীতির প্রবর্তক হচ্ছে লর্ড ডালহৌসি। প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গভঙ্গ রদ কখন হয়? 1905 সালে। সিমলা ডেপুটেশনের নেতৃত্ব করেন কে? এই প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নিই খেলাফত শব্দের অর্থ কি? প্রতিনিধিত্ব করা বা শাসনভার যার উপরে তাকে। এরপর এখান থেকে প্রশ্ন দেখো অসহযোগ আন্দোলনের নেতা হচ্ছে মহাত্মা গান্ধী। এরপর এখান থেকে দেখো লাহোর প্রস্তাব কে কত সালে উত্থাপিত করেন? 1940 সালের 23শে মার্চ লাহোর প্রস্তাব উত্থাপিত করেন। এরপরে মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধানকে? স্যার স্ট্যাটফোর্ড ক্রিপস। এরপর দেখো কোন আইনের মাধ্যমে ভারতের ব্রিটিশ শাসনের অবসান হয়? 1947 সালের আইনের মাধ্যমে। 1947 সালের আইন, ভারত শাসনের যে আইন রয়েছে সেই আইনের মাধ্যমে এটা শাসন বিলুপ্ত হয়। তাহলে ক বিভাগ তোমরা যারা পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। একটু কষ্ট করে যারা ক বিভাগ পেয়েছো তারা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ইতিহাস তৃতীয় পত্রে ক বিভাগ পেয়েছো, ক বিভাগের এই প্রশ্নগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
যারা ক বিভাগের প্রশ্নগুলো পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো যারা পেয়েছো। আমরা ক বিভাগ যারা পেয়েছি তোমরা সবাই কষ্ট করে দ্রুত ডান লিখো। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই দ্রুত ডান লিখো, দ্রুত দ্রুত ডান লিখো, দ্রুত সবাই দ্রুত ডান লিখে কমেন্ট করো। ইসলামের ইতিহাস চতুর্থপত্র সাজেশন দেন। হ্যাঁ, ইসলামের ইতিহাস চতুর্থপত্র দিব ইনশাল্লাহ। তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো ক বিভাগ পেয়েছো কিনা। আর আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি ফার্স্ট কমেন্টে, তোমরা সেই গ্রুপটাতে সবাই যুক্ত হয়ে যাও। ফার্স্ট কমেন্টে তোমাদের একটা গ্রুপের লিঙ্ক দিছি, এই গ্রুপে তোমরা সবাই যুক্ত হও। এই গ্রুপে যুক্ত হলে তোমরা সবাই ক্লাস করতে পারবা, সবাই জয়েন করো। একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি আমি, এই গ্রুপে তোমরা সবাই জয়েন করো ফার্স্ট কমেন্টে। একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি, তোমরা সবাই এই গ্রুপে যুক্ত হও। আচ্ছা, তাহলে আমরা বুঝেছি। এবার চলে যাচ্ছি আমরা ইতিহাসের খ বিভাগের গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবাই জটপট দাগাবা, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে, বেশিক্ষণ থাকতে পারবো না, কথা বলতেছি অনেক। সবাই দেখো, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? এই প্রশ্নটা আসবে, এটা 100% গুরুত্বপূর্ণ। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এটা 100%। এরপর দেখো মহাত্মা গান্ধী কে ছিলেন, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। এরপরে কর্নওয়ালিস কোড কি, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। কর্নওয়ালিস কোড কি? এরপর দেখো চিরস্থায়ী বন্দোবস্তের গুণাবলী আলোচনা করো। সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত ৭৬ মনন্তরের উপর একটা টিকা লিখো। এই প্রশ্নগুলো 100%। তাহলে 1 দিলাম, 2, 5, 6, 10, 11, এই প্রশ্নগুলো অনেক গুরুত্বপূর্ণ। এরপরে আলিগড় আন্দোলন সম্পর্কে একটা টিকা লিখো, এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, বুঝতে পারছো? এরপর দেখো 1935 সালের ভারত শাসনের আইনের 2টি বৈশিষ্ট্য লিখো। কিপস মিশন পরিকল্পনা কি? এই প্রশ্নগুলো হচ্ছে ক বিভাগের। তো যারা ক বিভাগ পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ক বিভাগ পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। এগুলো হচ্ছে ক বিভাগের প্রশ্ন, এর বাইরে পড়ার দরকার নাই। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদেরকে দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই ইনশাল্লাহ, ঠিক আছে? এই প্রশ্নগুলো খ বিভাগের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক বিভাগের জন্য প্রশ্নগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমরা সবাই এটা মনোযোগ সহকারে পড়বা। এরপরে আমরা চলে যাচ্ছি গ বিভাগে। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়া উচিত। সত্য বিলাপ নীতি কি? এর নীতিটি লর্ড ডালহৌসি নীতি কীভাবে প্রণয়ন করেন? এটা 100%। 1857 সালের মহাবিদ্রোহের বা বিপ্লবের কারণগুলো আলোচনা করো। 1857 সালের যে বিপ্লব আছে এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। 1857 সালের বিপ্লব 2, 3। এরপরে আমরা হচ্ছে অসহযোগ আন্দোলনের কারণ এবং ফলাফল, এটা হচ্ছে 6 নাম্বার। এবং 7 নাম্বার বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে দ্বৈত শাসনের প্রভাব আলোচনা করো। এরপরে লাহোর প্রস্তাব সম্পর্কে একটা প্রবন্ধ লিখো। লাহোর প্রস্তাব সম্পর্কে একটা প্রবন্ধ লিখো। এরপরে আমরা এখান থেকে দেখি ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি, ভারতীয় রাজনীতি এর প্রভাব কী ছিল? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। এরপরে এরপরে তোমরা মুসলিম লীগ গঠনের পটভূমি বিশ্লেষণ করে প্রশ্নটা পড়তে পারো। এরপরে দেখো এখান থেকে আমরা পড়তে পারি 1942 সালের ক্রিপস মিশন পরিকল্পনার প্রস্তাব সমূহ আলোচনা করো। 1942 সালের ক্রিপস মিশন পরিকল্পনা, বুঝতে পারছো? মন্ত্রী মিশন পরিকল্পনার প্রস্তাবগুলো তোমরা লেখো। এই প্রশ্নগুলো পড়লেই হবে গ বিভাগ থেকে। এই ছিল গ বিভাগের প্রশ্ন, তোমরা সবাই এই প্রশ্নগুলো পড়বা। এই গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো পড়লেই হবে। একটু পানি দাও তো। গ বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ এই প্রশ্নগুলো পড়লেই হবে। যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা এই প্রশ্নগুলো পড়বা, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। তাহলে আমাদের ইতিহাস সাজেশন দেয়া শেষ। যারা ইতিহাস পেয়েছো তারা বিদায় নিতে পারো।
যারা ইতিহাস সাজেশন পেয়েছো তোমরা বিদায় নিতে পারো। এরপর হচ্ছে আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি ফোর্থ পার্ট, চতুর্থ পত্র, ঠিক আছে? ইসলামের ইতিহাস চতুর্থ পত্র। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে লাগাইস না থাক, এবার হচ্ছে আমরা ইসলামের ইতিহাস সংস্কৃতি চতুর্থ পত্র। তোমরা সবাই অবশ্যই প্রশ্নগুলো গুরুত্ব দিয়ে পড়বা। দেখো, তাবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা কে? দেখো, এখান থেকে প্রশ্ন যেগুলো আমি দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো পড়বা, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বা। প্রশ্ন হচ্ছে 14 নম্বর, তাবাকাতি নাসিরি গ্রন্থটির রচয়িতা কে? এরপরে এখান থেকে পড়বা হচ্ছে বৈরাম খান কে ছিলেন, কবুলিয়ত পাট্টা এবং বাবরনামা কে রচনা করেন? বুঝতে পারছো, বাবরনামা কে রচনা করেন? এরপরে আমরা এখান থেকে পড়বো আবুল ফজল কে ছিলেন। এরপরে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে শিবাজি কে ছিলেন? শিবাজি ছিলেন মারাঠাদের নেতা। এরপরে চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? 1793 সালে। এরপরে হচ্ছে বাবর শব্দের অর্থ কি? বাবর শব্দের অর্থ বাঘ। সম্রাট বাবরের পুরো নাম কি? জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বুঝতে পারছো? এরপরে আমরা দেখে নেই ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এরপর দেখো নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম পূর্ব নাম হচ্ছে মেহেরুন নেসা। এরপর দেখো আমরা এখান থেকে পড়বো হুমায়ুন শব্দের অর্থ কি? হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। কানুয়ার যুদ্ধ কখন সংঘটিত হয়? 1527 সালে কানুয়ার যুদ্ধ সংঘটিত হয়। তাজমহলের প্রধান স্থপতি ওস্তাদ ঈসা, কিন্তু এটা হচ্ছে নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান। এরপর দেখো আওরঙ্গজেবের পুরো নাম কি? মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব, তার হচ্ছে পুরো নাম। এরপর দেখো চৌসার যুদ্ধ কত সালে সংঘটিত হয়? 1539 সালে। এরপর দেখো এখান থেকে মানুষ মদারির প্রদার কথার অর্থ কি? পদমর্যাদা। বুঝতে পারছো? দ্বীন-ই এলাহি কি? দ্বীন-ই এলাহি কি? সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মমত। এরপরে দেখো পানিপথের যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয় কত সালে? 1526 বৈরাম খান এবং হিমুর মধ্যে সংঘটিত হয়। এরপর দেখো দ্বৈত শাসনের প্রবর্তক, ব্যবস্থার প্রবর্তক হচ্ছে লর্ড রবার্ট ক্লাইভ। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক। বাংলার শেষ স্বাধীন নবাবকে? নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। এরপর দেখো ডুপ্লে কে? ডুপ্লে হচ্ছে পন্ডিচারির ফরাসি গভর্নর। বুঝতে পারছো? এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ কয়েকটা খ বিভাগের প্রশ্ন। এরপর দেখো সিপাহী বিদ্রোহে কত সালে সংঘটিত হয়? 1757 সালে এবং লর্ড ক্যানিংয়ের মধ্যে। লর্ড ক্যানিং ছিল গভর্নর জেনারেল। তো এ ছিল ক বিভাগের প্রশ্ন। আশা করি ক বিভাগ থেকে তোমরা 100% কমন পাবা। ক বিভাগ থেকে যে প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা 100% কমন পাবা। ক বিভাগ থেকে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো 100% প্রশ্ন কমন আসবে। ক বিভাগের এই প্রশ্নগুলো 100% কমন পাবে ইনশাল্লাহ, 100%। ঠিক আছে? এর বাইরে একটা অক্ষর পড়া দরকার নেই যেগুলো দিয়েছি। বুঝতে পারছো? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিস। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক লর্ড কর্নওয়ালিস। তাহলে আমি খ বিভাগগুলো আরও একবার তোমাদেরকে দেখাচ্ছি। ক বিভাগের প্রশ্নগুলো আরও একবার দেখাচ্ছি। যাদের ইসলামের ইতিহাস সংস্কৃতি, আমার মাথা প্রচুর ব্যথা করতেছে, আমি ঘুরে পড়ে যাচ্ছি, তাও দাঁড়ায় আছি, মাথা পানি দিচ্ছি একটু হালকা, মানে এত অসুস্থ। সবাই একটু দোয়া করবা আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন। মানে কয়দিন ধরে ঘুমেরও প্রচুর ঘাটতি হচ্ছে। তো দেখো আমরা এটা লিখেছি যে বাবরনামা কে রচনা করেন? সম্রাট বাবর। বুঝতে পারছো? এরপর দেখো চৌসার যুদ্ধ 1529 সালে এবং কবুলিয়ত পাট্টা কে প্রবর্তন করেন? শের শাহ। বৈরাম খাঁ ছিলেন সম্রাট আকবরের অভিভাবক এবং সেনাপতি। এরপর দেখো তুজুকি জাহাঙ্গীরি কি? তুজুকি জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি জাহাঙ্গীরি। এরপর দেখো শিবাজিকে? শিবাজি ছিলেন মারাঠাদের একটা নেতা। বুঝতে পারছো? এরপর দেখো হুমায়ুন নামার গ্রন্থের নাম কি? গুলবদন বেগম।
আবুল ফজল, মুঘল আমলের একজন বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। বুঝতে পারছো? এখান থেকে আরেকটা প্রশ্ন, তাবাকাতি নাসিরি গ্রন্থটির রচয়িতাকে? মিনহাজ ই সিরাজ। মিনহাজ ই সিরাজ। এরপর দেখো এখান থেকে প্রশ্ন যে সম্রাট বাবরের পূর্ণ নাম কি? সম্রাট বাবরের পূর্ণ নাম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, এবং বাবর শব্দের অর্থ হচ্ছে বাঘ। বাবর শব্দের অর্থ হচ্ছে কি? বাঘ। এই প্রশ্নটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, তোমরা ক্লাসে মুখস্থ করে নাও, তোমরা ক্লাসে মুখস্থ করো, ক্লাসে মুখস্থ করে নাও। এরপর দেখো পানিপথের প্রথম যুদ্ধ কখন সংঘটিত হয়? এটা হচ্ছে 1526 সালে পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। নূরজাহানের প্রকৃত নাম কি? নূরজাহানের প্রকৃত নাম হচ্ছে মেহেরুন নেসা, প্রকৃত নাম। এরপর দেখো এখান থেকে আরেকটা প্রশ্ন, তাজমহলের প্রধান স্থপতি হচ্ছে ওস্তাদ ঈশা এবং নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান। এরপর দেখো আওরঙ্গজেবের পুরো নাম মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব। ময়ূর সিংহাসনকে নির্মাণ করেন সম্রাট শাহজাহান, ময়ূর সিংহাসন নির্মাণ করেন। চোরসার যুদ্ধ 1539 সাল। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নেই মনস বদারি কথার অর্থ কি? এটা হচ্ছে পদমর্যাদা, পদমর্যাদা, পদ, পদবী। এরপর দেখো পানিপথের যুদ্ধ, পানিপথের যুদ্ধ 1556 সালে, এবং কার মধ্যে? বৈরাম খান এবং হিমুর মধ্যে, বৈরাম খান এবং হিমুর মধ্যে। সম্রাট জাহাঙ্গীরের পুরো নাম নুরুদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। বুঝতে পারছো? চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক হচ্ছে লর্ড কর্নওয়ালিস, এবং দ্বৈত শাসনের প্রবর্তক হচ্ছে রবার্ট লর্ড ক্লাইভ, এবং নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। ডুপ্লে গিয়েছিলেন, ডুপ্লে ছিলেন পন্ডিচারীর ফরাসি গভর্নর। এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর সিপাহী বিদ্রোহ 1757 সালে সংঘটিত হয়। সিপাহী বিদ্রোহ 1757 সালে সংঘটিত হয়। বুঝতে পারছো? যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। ক বিভাগের সাজেশন যারা পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো, এর বাইরে একটা অক্ষরও পড়তে হবে না ইনশাল্লাহ। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তারা সবাই ডান লিখে কমেন্ট করো, সবাই ডান লিখে কমেন্ট করো। আরেকটা বিষয়, যারা আমাদের পেজে নতুন সদস্য, যারা আমাদের পেজে নতুন সদস্য তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা। যারা আমাদের পেজে নতুন সদস্য, আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসে আজকে প্রায় 1600 ভাই বোন স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হয়েছে, প্রায় 1600 স্টুডেন্ট আমাদের ক্লাসে যুক্ত হয়েছে। অবশ্যই তোমরা আমাদের এই যে পেজটা আছে এই পেজটা ফলো দিয়ে রাখো, তাহলে পেজে ক্লাসের আপডেট নোটিফিকেশন সবাই পাবা। এই যে পেজটা আছে পেজটা সবাই 1600 ভাই বোন সবাই একটা করে লাইক বাটন হিট করো, ফলোয়ার বাটনটা ফলোটা অন করো, সবাই ফলো দাও, তাহলে হচ্ছে রেগুলার আমাদের এই পেজ থেকে ক্লাস করতে পারবা। এই যে এই পেজ থেকে ক্লাস হচ্ছে, আমরা এখানে যারা যারা যুক্ত আছি তোমরা সবাই এটা ফলোয়ার বাটনটা অন করে রাখো, ফলোয়ার বাটনটা অন করো। আর তোমাদের একটা সেকেন্ড ইয়ারের জন্য একটা গ্রুপ খুলেছি, যারা দ্বিতীয় বর্ষ তারা থার্ড ইয়ারও আমার সাপোর্ট পাবে, তারা থার্ড ইয়ারও আমাদের এখান থেকে সাজেশন পাবে, পরামর্শ পাবে, ঠিক আছে? থার্ড ইয়ারেও সাজেশন পরামর্শ পাবে, ঠিক আছে? যারা থার্ড ইয়ারেও পরামর্শ পেতে চাও তারা এই গ্রুপটাতে জয়েন করো। আমি পিন পোস্টে একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি। যারা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার উঠবা তারা অবশ্যই এই গ্রুপটাতে যুক্ত করবা। এই গ্রুপে হচ্ছে আমাদের নিয়মিত সাজেশন, ক্লাসের আপডেট সব কিছু এই গ্রুপে পাবা, ঠিক আছে? সো অবশ্যই তোমরা এই গ্রুপটাও যুক্ত হবা। এই গ্রুপে জয়েন করলে তোমরা তোমাদের যে কোনো পরামর্শ, যে কোনো আপডেট, থার্ড ইয়ারেও সাজেশান ইংরেজি ক্লাস করাবো আমি ইনশাল্লাহ, তোমরা সেখানেও ক্লাস করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে? সো থার্ড ইয়ারও আমাদের কাছ থেকে একটা হেল্প পাবে। আচ্ছা 1857 সালে, আচ্ছা সরি আমার এটা হচ্ছে ভুল হয়েছে, এটা 1757 না, এটা হবে 1857 সাল। 1857 সালে হচ্ছে সিপাহী বিদ্রোহ হয়। মাথা আজকে আমার মানে এত গরম, মানে খুবই কষ্ট হচ্ছে। যাই হোক তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিবা, তোমরা অবশ্যই একটু কষ্ট করে দেখে নিবা, বুঝতে পারছো? তোমরা সবাই কষ্ট করে একটু দেখে নিবা। সিপাহী বিদ্রোহ হচ্ছে 1857 সালে, 1857 সালে, এটা তোমরা সবাই দেখে নিবা, বুঝতে পারছো? এবার আমরা চলে যাচ্ছি খ বিভাগের সাজেশন। খ বিভাগ থেকে যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, খ বিভাগ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি অল্প কয়েকটা প্রশ্ন দিব ইনশাআল্লাহ, অল্প কয়েকটা প্রশ্ন দিব। এই অল্প কিছু প্রশ্ন করলেই তোমাদের কাজে আসবে। ক বিভাগ থেকে আমি মাত্র অল্প কয়েকটা প্রশ্ন দিচ্ছি, এই অল্প কয়েকটা প্রশ্ন দেখবা কালকে পরীক্ষায় 100% কমন আসছে ইনশাল্লাহ, ঠিক আছে? এতটুকু কনফিডেন্স আছে, সো আল্লাহ ভরসা।
তো সবাই দেখো, অন্ধকূপ হত্যা সম্পর্কে লিখো। 1 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যা সম্পর্কে লিখো। এটা 100% গুরুত্বপূর্ণ। অন্ধকূপ হত্যা সম্পর্কে লিখো। এরপরে 12 ভূঁইয়া কারা, এটা 1000% গুরুত্বপূর্ণ। 1000%। 12 ভূঁইয়া কারা, বুঝতে পারছো? এরপরে সম্রাট আকবর সম্পর্কে একটা টিকা লিখো। সম্রাট তাজমহলের উপর একটা টিকা লিখো। এরপরে মানস বদারি প্রথা বলতে কি বুঝো, এটা 1000% গুরুত্বপূর্ণ। 1000%। মানস বদারি প্রথা বলতে কি বুঝো, এটা 1000% গুরুত্বপূর্ণ। এরপরে পানিপথের প্রথম যুদ্ধের কারণ এবং ফলাফল ব্যাখ্যা করো, এটা 1000% গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, এই যে কবলিয়ত পাঠটা, এটা মনে করো আসছে, এটাও 1000% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলা আমার কাছে, এই 10টা প্রশ্ন যদি কেউ পড়ো, এই 10টা প্রশ্ন বলে 10টা প্রশ্ন থেকে তোমরা 5টা প্রশ্ন হুবহু কমন পাবে। এই 10টা প্রশ্ন থেকে হুবহু 5টা প্রশ্ন কমন পাবে। সবাই লিখে ডান লিখে কমেন্ট করো। সবাই যারা যারা লিখতেছো, সবাই খ বিভাগ পেয়ে গেলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ক বিভাগের সাজেশন পেয়েছো বা পাচ্ছ, তোমরা সবাই এই প্রশ্নগুলো একটু সবাই দাগাও, নোট করো। এই প্রশ্নগুলো সবাই হচ্ছে একটু দাগানোর চেষ্টা করো, নোট করো, ঠিক আছে? সবাই প্রশ্নগুলো একটু দাগানোর চেষ্টা করো এবং নোট করো। সবাই প্রশ্নগুলো একটু দাগানোর চেষ্টা করো। সবাই প্রশ্নগুলো একটু দ্রুত দাগাও। ওকে, তাহলে তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। তো সবাই ডান লিখেছো, আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি সবাই ডান লিখেছো। এরপর দেখো, আমরা এখান থেকে আরও একটা প্রশ্ন দেই, সেটা হচ্ছে পানিপথের যুদ্ধ পড়তে পারো, অথবা সিপাহী বিদ্রোহের কারণ, অথবা সিপাহী বিদ্রোহ, অথবা 76-এর মনন্তর। 76-এর মনন্তর কাকে বলে, এই প্রশ্নটা পড়লে পড়ো, না করলে সমস্যা নাই। এরপর দেখো, আমরা গ বিভাগ থেকে প্রশ্ন দেখি। দেখো, ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হিসেবে সম্রাট বাবরের কৃতিত্ব, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। 1000, অর্থাৎ এই প্রশ্নটা আসার সম্ভাবনা রয়েছে 1000%। 2 নম্বর প্রশ্ন, সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণাত্য নীতি আলোচনা করো। সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণাত্য যে নীতি রয়েছে, সেই নীতিটা তোমরা আলোচনা করো। দক্ষিণাত্য নীতি যে রয়েছে, সেই নীতিটা তোমরা আলোচনা করো। দক্ষিণাত্য যে নীতি রয়েছে, সেই নীতি আলোচনা করো, বুঝতে পারছো? এরপরে 4 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের কারণ এবং পটভূমি। বক্সারের যুদ্ধের কারণ এবং পটভূমি, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 6 নম্বর, সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন? সম্রাট শাহজাহানের রাজত্বকালকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কেন? এই প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, মুঘল আমলে বাংলার এর দরকার নাই। হুমায়ুন এবং শের শাহর মধ্যে যে পার্থক্য বা মানে সংঘর্ষ, এই সংঘর্ষের কারণ। এরপরে শিল্প স্থাপত্য পৃষ্ঠপোষক হিসেবে সম্রাট শাহজাহানের কৃতিত্ব মূল্যায়ন করো, বুঝতে পারছো? এরপরে সম্রাট আকবরের ধর্মনীতি পড়তে পারো, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। সম্রাট আকবরের ধর্মনীতি, এই প্রশ্নটাও 100% গুরুত্বপূর্ণ। এরপর দেখো, সর্বশেষ প্রশ্ন, সম্রাট জাহাঙ্গীরের উপর নূরজাহানের কতটা প্রভাব ছিল এবং 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ। 1857 সালে সিপাহী বিদ্রোহের কারণ। এই ছিল আমার কাছে গ বিভাগ থেকে প্রশ্ন, এই ছিল গ বিভাগের প্রশ্ন। এর বাইরে একটা প্রশ্ন তোমরা পড়বে না, একটা প্রশ্ন পড়ার দরকার নাই ইনশাল্লাহ। যে প্রশ্নগুলো আমি দাগিয়ে দিয়েছি, এর বাইরে প্রশ্ন পড়ার দরকার নাই। তোমরা যে প্রশ্নগুলো দিয়েছি, এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। যে প্রশ্নগুলো দিয়েছি ইনশাল্লাহ, এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই।
যে টপিকগুলো দিয়েছি এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই, তোমরা জাস্ট এই প্রশ্নগুলো পড়লেই হবে ইনশাল্লাহ, ঠিক আছে? জাস্ট যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলো পড়লেই হবে। তো যারা সাজেশন পেয়েছো তোমরা সবাই, যারা প্রশ্নগুলো পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা সাজেশন পেয়েছো, প্রশ্নগুলো পেয়েছো, তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। ইসলামের ইতিহাস সংস্কৃতি যারা পেয়েছো, ইসলামের ইতিহাস সংস্কৃতি যারা পেয়েছো তোমরা সবাই ডান লিখে কমেন্ট করো। যারা ইসলামের ইতিহাস সংস্কৃতি সাজেশন পেয়েছো ডান লিখে কমেন্ট করো। তাহলে আমাদের এই ছিল গ বিভাগ, এই ছিল গ বিভাগ, এই ছিল খ বিভাগ, বুঝতে পারছো? সো আশা করি ইনশাল্লাহ আজকের ক্লাসটা তোমাদের অনেক অনেক কাজে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, নুরুল আলম আজ সাজেশন দেওয়ার জন্য অনেকবার ফোন দিয়েছিলাম। আচ্ছা, যারা সাজেশন পাইছো তারা একটা থ্যাঙ্কস জানিয়ে, আমাকে একটা থ্যাঙ্কস জানিয়ে বিদায় নাও। আর যারা আমার আইডিটা ফলো করো নাই, আমার ফেসবুক একটা আইডি রয়েছে, তোমাদের সাজেশন পরামর্শ দেওয়ার জন্য। যারা আজকে স্টুডেন্ট যারা আছিলা তোমরা সবাই এই আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। যারা রিকোয়েস্ট দিয়ে রাখো, ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো। যারা আমার আইডিতে নতুন তারা প্রত্যেক দিনই আমার ক্লাসের আপডেট এবং পরামর্শ সাজেশন সবগুলো পাবে। তারা সবাই আমার এই আইডিটাতে একটু ফলো দিয়ে রাখো। প্রত্যেক দিনই তোমরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের আপডেট পাবে, সাজেশন পাবে। যারা আমার ক্লাসে নতুন, যারা আমার আইডির সাথে যুক্ত নয় তারা হচ্ছে অবশ্যই আইডিটা ফলো দিবা। আমাদের পেজ আইডি সবগুলো ফলো দিবা। সবাই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো। সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যারা আছো তারা সবাই অ্যাড রিকোয়েস্ট দিয়ে রাখো। ইমরান হোসেন আইডিটা সার্চ দিয়ে এটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো সবাই, বুঝতে পারছো? সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখো। আমি আইডিটা ধরলাম, তোমরা সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখবা। আর যারা সাজেশন পেয়েছো ইতিহাস, ইসলামের ইতিহাস সংস্কৃতি, তারা একটা করে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে পারো। একটা করে ধন্যবাদ। আগামীকালকে তোমাদের পরীক্ষা হবে। অনেকেই এখানে বিভ্রান্ত চড়াচ্ছ। আমি মাত্র নোটিশ বোর্ডটা চেক করলাম, তোমাদের আগামীকালকে পরীক্ষা হবে, বুঝতে পারছো? অনেকেই তোমাদেরকে বিভ্রান্ত করতেছে। আচ্ছা দাঁড়াও, আমি আচ্ছা এত দ্বারা সংশ্লিষ্টকে জানা যাচ্ছে 17 তারিখে 23 সালের ডিগ্রি পরীক্ষা অনিবার্য। আচ্ছা, দ্বিতীয় বর্ষের আগামীকালকে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 17 তারিখে তোমাদের যে পরীক্ষা রয়েছে এই 17 তারিখের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। আগামীকালকে যাদের পরীক্ষা আছে এই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তোমরা সবাই নোটিশটা দেখে নাও, অফিসিয়াল নোটিশ দেখে নাও। যাদের আগামীকালকে পরীক্ষা আছে আমরা একটু নোটিশ দেখি, তাহলে তোমাদেরকে আমি হিসাব বিজ্ঞানের সাজেশনটা দিয়ে দিব। আমি আগে নোটিশটা চেক করি, ঠিক আছে? আমি আগে নোটিশটা চেক করি, তোমাদেরকে নোটিশটা দেখাই। ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত হয়েছে। ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আমরা একটু নোটিশটা দেখে নেই। আমরা একটু নোটিশটা দেখি, তাহলেই বুঝতে পারবো যে পরীক্ষাটা স্থগিত করা হয়েছে কিনা, ঠিক আছে? এই যে দেখো, তোমাদের মাত্র একটা নোটিশ দিয়েছে। এই নোটিশটা মাত্র প্রকাশ করেছে, বুঝছো? মাত্রই দেখলাম। আমি অলরেডি 2 বার চেক করেছি।
এই যে দেখো তোমাদের নোটিশ দিয়েছে, এই নোটিশে তোমাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে, বুঝছো? এই যে নোটিশ, আমরা নোটিশটা যদি ডাউনলোড করি, কি আসে রে বাবা, নোটিশ দেখবো, তাহলে নোটিশটা কোথায় গেল? আমরা একটু নোটিশটা ডাউনলোড করি, ঠিক আছে? ডাউনলোড করে দেখে নিই তোমাদের নোটিশটা। এটা রাখি ডেস্কটপে, ঠিক আছে? এটা মনে হয় সম্ভবত মোবাইলে স্ক্যান করে আপলোড করছে, বুঝছো? জাতীয় বিষয় মোবাইলে স্ক্যান করে আপলোড করছে, যার কারণে এরকম দেখা যাচ্ছে। এই যে দেখো নোটিশ, বুঝছো? জাতীয় বিশ্ববিদ্যালয় নোটিশ দিয়েছে, এই নোটিশটা স্থগিত করেছে। সংশ্লিষ্ট সকলকে আগামী জানানো যাচ্ছে যে আগামী 17/7/25 তারিখের পরীক্ষা মানে কি বলা হয়, ভুলে গেছি, অনিবার্য কারণবশত পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষা পরবর্তী সময়ে নোটিশ আকারে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, বুঝতে পারছো? তো যাই হোক, আমরা দেখলাম পরীক্ষা স্থগিত, তাহলে কালকে পরীক্ষা হবে না। তোমরা সবাই রেস্টে থাকো, বিশ্রামে থাকো। এই তো সবাই, আমি আমার আইডিতে একটু নোটিশটা প্রকাশ করি। তাহলে আজকে বিদায় নিচ্ছি, ঠিক আছে? দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পরীক্ষার সময় নিয়ে। তাহলে আজকের পরীক্ষা স্থগিত, আগামীকাল না তোমাদের কি করব বলো? আমি কি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের ক্লাসটা নিয়ে শেষ করে দিব? হিসাব বিজ্ঞানের ক্লাস কি নিয়ে শেষ করব? হিসাব বিজ্ঞানের ক্লাসটা কি শেষ করবো? তোমরা একটু কমেন্ট করে জানাও যে স্যার হিসাব বিজ্ঞানের ক্লাসটা শেষ করে দেন। তোমরা একটু জানাও, যদি বলো তাহলে আমি হচ্ছে যে হিসাব বিজ্ঞানের ক্লাসটা নিব। যদি তোমরা বলো তাহলে আমি হিসাব বিজ্ঞানের ক্লাসটা নিয়ে শেষ করব। তোমাদের দেখতে দেখতে দুইটা পরীক্ষা স্থগিত হলো। একটা হচ্ছে দর্শনের পরীক্ষা স্থগিত হয়েছিল সেদিন, আজকে তাহলে হচ্ছে যে আজকে তোমাদের পরীক্ষা স্থগিত হলো কোনটা? আজকে স্থগিত হলো ইতিহাস, ইসলামের ইতিহাস, এগুলো তো স্থগিত হয়ে গেছে, তাই না? তাহলে অনেকগুলো পরীক্ষা স্থগিত হয়েছে। ওকে, তাহলে হচ্ছে যে আমরা তোমাদের কমেন্টগুলো দেখে নিই। হ্যাঁ, নোটিশটা সত্যি, এই নোটিশটা সত্য। মাত্র আমি নিজে নোটিশ বোর্ড চেক করেছি, চেক করে তোমাদেরকে জানাইলাম। অনিবার্য কারণবশত পরীক্ষাটা স্থগিত। সম্ভবত আজকে তো সারা বাংলাদেশে একটু হট্টগোল গোলমাল হয়েছে, তোমরা জানো, বিশেষ করে গোপালগঞ্জে হয়েছে। সো সেরকম কিছু একটা হতে পারে, যেহেতু আজকে একটা প্রবলেম হয়েছে, ঠিক আছে? সো পরীক্ষাটা স্থগিত।
পরীক্ষাটা আজকে স্থগিত করা হয়েছে। তো এই পরীক্ষাটা পরবর্তীতে তোমাদেরকে নোটিশের মাধ্যমে জানানো হবে, ঠিক আছে? পরবর্তীতে তোমাদেরকে একটা নোটিশের মাধ্যমে জানানো হবে কখন হবে পরীক্ষাটা, নতুন করে যদি তারিখ হয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে সেকেন্ড ইয়ারের পরীক্ষাটা স্যার স্থগিত হয়েছে মাত্র স্যার। আমি স্টুডেন্টদেরকে পড়াইতেছিলাম তো লাইভে। স্যার এটা কি নিউজটা সঠিক? জি জি স্যার, তাহলে আমি সবাইকে স্যার জানিয়ে দিচ্ছি নিউজটা স্যার। অনেকেই লাইভে আছে তো স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, এটা পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, তোমরা নিশ্চিত থাকতে পারো। কনফার্ম কালকে তোমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, ঠিক আছে? সো আমি এটা হচ্ছে যে মাত্র ফোনেও কনফার্ম হয়েছি, জেনেছি। সো তোমরা কালকে পরীক্ষা নিশ্চিত থাকো, স্থগিত করা হয়েছে, ঠিক আছে? সো আজকে বিদায় নিচ্ছি। না হিসাব বিজ্ঞানের ক্লাসটা শেষ করব? যদি বলো স্যার হিসাব বিজ্ঞানের ক্লাসটা শেষ করতে, তাহলে হিসাব বিজ্ঞানের ক্লাসটা শেষ করব। আমাদের সাজেশনগুলো কোথায় ছিল এখন বলতে পারতেছি না। সাজেশনগুলো হারাই গেছে নাকি? আচ্ছা, তাহলে আমরা হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র বিষয়টা একটু তোমাদের সাথে কনফার্ম করতেছি। হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষাটাও কনফার্ম করে দিচ্ছি। তোমরা সবাই অবশ্যই হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষাটাও ভালো করে দেখো সবাই, ঠিক আছে? হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের সাজেশনটা দিচ্ছি, তোমরা সবাই একটু কষ্ট করে নোট করে নাও। যাদের হিসাব বিজ্ঞান আছে, ফোর্থ পার্ট যাদের রয়েছে, হিসাব বিজ্ঞান ফোর্থ পার্ট যাদের রয়েছে তোমরা সবাই দেখে নাও। যারা হিসাব বিজ্ঞান ফোর্থ পার্ট হিসাব বিজ্ঞান ফোর্থ পার্ট কার কার আছে একটু কমেন্ট করে জানাও তো দেখি। হিসাব বিজ্ঞান ফোর্থ পার্ট কার কার আছে তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে জানাও, ঠিক আছে? হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র কার কার রয়েছে? হিসাব বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা কার কার পরীক্ষা আছে? আসলে এইভাবে পরীক্ষাগুলো তোমাদের হয়ে গেলে একটা ভালো হইতো, মাঝখানে স্থগিত হয়ে যাওয়া এটা আসলে ঝামেলা। ওকে, আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা সাজেশনটুকুলো দিয়ে দিতেছি। হ্যাঁ, তোমরা একটু দাগিয়ে নাও কষ্ট করে। হিসাব বিজ্ঞান ফোর্থ পার্ট যাদের আছে তোমরা সবাই দাগাও। দেখো, কর অবকাশ কি? প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহার্ঘ ভাতা কি? মহার্ঘ ভাতা একটা ভাতা দেওয়া হয় সরকারি চাকরিজীবীদেরকে। মহার্ঘ ভাতা বলতে কি বুঝো? এরপরে আংশিক টি আই এন এর পুনরূপ কি? টি আই এন টিনের পুনরূপ কি? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিনের পুনরূপ কি? প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর দেখো ব্যাট কাকে বলে? মূল্য সংযোজন কর ব্যাট কাকে বলে? বুঝতে পারছো? এরপর দেখো আয়করের সংজ্ঞা দাও, আয়করের সংজ্ঞা দাও। এরপরে এস আর ও এর পুনরূপ, এস আর ও এর পুনরূপ, এস আর ও এর পুনরূপটা কি? সবাই একটু কমেন্ট করে জানাও।
এরপর দেখো পরোক্ষ কর কাকে বলে, প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ কর দুইটা আসতে পারে, একটা পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ। প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর, কোনটা এটা অবশ্যই পড়বা। এরপরে ব্যাট কোন প্রকৃতির কর, এটা হচ্ছে পরোক্ষ কর। বৈদেশিক আয় কখন করমুক্ত হয়। এরপর দেখো অ্যাডাম স্মিথের 4টি নীতির নাম লিখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আয়কর কোন প্রকৃতির, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। এরপর দেখো খরপাত কাকে বলে, খরপাতের সংজ্ঞা দাও, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই 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 গুরুত্ব দিয়ে পড়বা। এরপর দেখো বৈদেশিক আয় কখন করমুক্ত হয়, এই প্রশ্নটা পড়বা তোমাদের নিজের মতো করে। এরপরে আয়ের মোট স্ফীতকরণ বলতে কি বুঝো, আয়ের মোট স্ফীতকরণ বলতে কি বুঝো। এরপর দেখো আমরা এখান থেকে দেখে নেই আয়কর কর্তৃপক্ষ কারা, আয়কর কর্তৃপক্ষ কারা, বেতন কাকে বলে, বুঝতে পারছো, বেতন কি, বেতন কাকে বলে। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো 2020-21 বর্ষের মুক্তিযুদ্ধ করদাতা মুক্ত আয়কর সীমা, এটা কাকে বলে। এরপর দেখো শুধুমাত্র কৃষি আয়ের ক্ষেত্রে করযোগ্য আয়ের সীমা কত, শুধুমাত্র কৃষকদের কর সীমাটা কত। এরপরে কৃষিখাতে লোকসানের জের টানা বলতে কি বোঝায়। এরপরে পেশা বলতে কি বুঝো, পেশা বলতে কি বুঝো, এই প্রশ্নটাও অবশ্যই পড়বা। এরপরে কপট লেনদেন, কপট লেনদেন এটাও গুরুত্বপূর্ণ, কপট লেনদেন কাকে বলে, কপট লেনদেন কাকে বলে, বুঝতে পারছো। এরপরে আমরা কর ফাঁকি বলতে কি বুঝো, কর ফাঁকি দেওয়ার মানে কি, অনেকেই কর ফাঁকি দেয়। এরপরে আমরা চলে যাচ্ছি এই প্রশ্নগুলা খ বিভাগের জন্য। এরপরে লভ্যাংশ কি, লভ্যাংশ কাকে বলে, এই ছিল ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এরপরে চলে যাচ্ছি আমরা থিওরির প্রশ্নগুলা, যেগুলো থিওরিক্যাল প্রশ্ন, সেই প্রশ্নগুলো তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি। থিওরিক্যাল যে প্রশ্নগুলা দেখো, প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য, এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মধ্যে পার্থক্য, এটা 100%। মূল্য সংযোজন করের সুবিধাগুলো লেখো, বুঝতে পারছো। আয় বিবরণী দাখিল সংক্রান্ত নিয়মাবলী, আয় বিবরণীর দাখিল সংক্রান্ত নিয়মাবলী লেখো। এরপর দেখো করের উদ্দেশ্য কি, অর্থনৈতিক উন্নয়নে করের ভূমিকা আলোচনা করো। এরপর সরকারের রাজস্বের 4টি উৎস লেখো, বুঝতে পারছো। এরপর সরকারের রাজস্বের 4টি উৎস, আয়ের উৎস, সরকারি আয়ের উৎসসমূহ লিখো। এরপর দেখো বাংলাদেশের প্রেক্ষাপটে আয়করের গুরুত্ব আলোচনা করো, আয়করের সংজ্ঞা দাও, আয়করের সংজ্ঞাটা আসতে পারে। এরপর দেখো উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লেখো, উত্তম কর ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, এই প্রশ্নটাও অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো অধার্য আয়, অকরধার্য আয় এবং রেয়াতযোগ্য আয়ের মধ্যে পার্থক্য লিখো, বুঝতে পারছো, এটাও গুরুত্বপূর্ণ। তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব দিয়ে পড়বা। এরপর দেখো কোন কোন ক্ষেত্রে করদাতার শনাক্তকরণ নম্বর প্রয়োজন, নতুন করদাতা টিআই প্রাপ্তি পদ্ধতিগুলো লিখো। এরপর দেখো এখান থেকে জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্যগুলো লেখো। 21 নম্বর প্রশ্ন, জিরো কুপন বন্ডের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। এরপর দেখো মূল্য সংযোজন কর কি, এর সুবিধাসমূহ আলোচনা করো। মূল্য সংযোজন কর কাকে বলে, এর সুবিধাগুলো লিখো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে আমাদের এই ছিল খ এবং গ বিভাগের প্রশ্ন। ইনশাল্লাহ এই প্রশ্নগুলো তোমরা পড়লে এখান থেকে প্রশ্ন কমন পাবে, এর বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। আর যদি তোমরা পড়তে চাও তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। সো আজকে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পরীক্ষার আগে। তবে আজকে একটা কথা বলে রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে মনে রাখবা আজকে তোমাদের জন্য যারা আমাদের সাজেশন নিয়েছো, যারা আজকে যে সাজেশন নিয়েছো এই সাজেশন কিন্তু পরিবর্তন হবে না। প্রশ্ন যেভাবে আসুক, যেখান থেকে আসুক, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো পড়বা, এর বাইরে পড়ার দরকার নাই, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।